এদের কোনো অস্তিত্ব, এদের কোনো নাম, এদের কোনো মেথড, প্রক্রিয়া কিচ্ছু রাখা হবে না। বাংলাদেশ হবে আওয়ামী লীগ করে না, এটা করবে। এটা আসাদ আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে রেফার করে আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে পরিষ্কারভাবে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিটারমাইন্ড। মাননীয় প্রধানমন্ত্রী শুধু ডিটারমাইন্ডই নয়, তিনি রীতিমতো, আমি আপনাকে কি বলবো, তিনি ফুঁসছেন যদি একটা সুযোগ হয়, জাস্ট এ সিঙ্গেল অপরচুনিটি, দে উইল বি ডুমড, দে উইল বি গন। এটা নিয়ে কোনো রকমের সন্দেহ আপনি রাখবেন না। বাংলাদেশ যতদিন থাকবে আওয়ামী লীগ থাকবে, এবং আওয়ামী লীগ থাকবে। শেখ হাসিনা তিনি যদি মানে স্বাভাবিক কারণে ওনার মৃত্যু ঘটে, তারপরেও আমি জানি আওয়ামী লীগের যেই নেতৃত্বে আসবে এই জিনিসটা করবে। আর এই যে এই অবস্থানটা বলছেন, আমি একদম একটু দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশের মানুষ খুশি হবে, কারণ শিকার হচ্ছে। এবং আপনি দেখবেন, আমাদের জীবদ্দশাতে দেখে যাবেন যে এদের পরিণতিটা ঠিক কেমন ভয়াবহ। যে ফ্রাঙ্কেনস্টাইন তারা তৈরি করেছে, যেই অসুর তারা তৈরি করেছে, সেই অসুরই তাদেরকে বধ করবে। এটাই নিয়তি, এটাই ন্যাচারাল সিস্টেম। আসলে আপনি এটা থেকে তো অ্যাভয়েড করতে পারবেন না। ইয়েস, সে যে অন্যায় করেছে সেটার জন্য আমার যে কষ্টটা আছে, যেই রাগটা আছে, আমি জানি না সেই রাগ কবে থামবে। তবে আইনের আওতাতে তো এই মানুষগুলোকে আসতে হবেই একদিন না একদিন, তাই না? আসতে হবে। হয়তোবা বলেছি মাঝে মধ্যে, খুব রাগ করে বলেছি তাকে এখানে বেঁধে রাখবো, এখানে বেঁধে রাখবো, কিন্তু হয়তোবা বাস্তবে জানি না সেগুলো করবো কিনা, হয়তো করাও হবে না। কিন্তু আইনের আওতায় তো এই মানুষগুলোকে আসতে হবে একসময়। আসাদ, আজকে আমাদের আমি যে আপনাকে একটু আগে বললাম যে ওদেরকে আমরা নির্মূল করব, আমার কিন্তু আজকে এত বড় স্টেপ চিন্তা করতে হতো না। পলিটিক্যালি তারা নির্মূল হয়ে যেত। এখনো এই মুহূর্তে আপনি চিন্তা করেন যে বিএনপি জামাতকে কোনো ধরনের সাইড দিল না, আওয়ামী লীগ আছে ইলেকশনে, আপনার মনে হয় যে জামাত ইলেকশনে একটা সিট পাবে? পাবে না। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম, আমরা এখন বর্তমান পরিস্থিতি দেখছি আওয়ামী লীগকে খেদানোর জন্য এই যে মেঘমোল্লা দেখলাম গতকালকে কান্নাকাটি করতেছে, কি তারা এখন ইউনুস খারাপ, মানে তারা বলে যে আমাদের কি বলে শ্রেণী শত্রু দমাইতে হবে, বুর্জোয়াদের ঠেকাইতে হবে আমেরিকা। তারা আবার ইউনুসচারে নিয়ে আসছে আমেরিকার বড় দালাল। এবং ইউনুস একজন নাস্তিক, এবং ইউনুসের সাথে ফরাদ মাজার নাস্তিক। এটা কে না জানে? আপনি সৈয়দা রেজওয়ানার কথা জানেন। এদের এই যে ক্যাবিনেটে বেশিরভাগ নাস্তিক। এখন ইসলামপন্থীরা তাদের মাথায় নিয়ে নাচতেছে, অর্থাৎ শেখ হাসিনা ঠেকানোর জন্য নাস্তিক হোক, বাটপার হোক, গণশত্রু হোক, সব এক। এবার আমরা একটু আবার ওই বক্তব্যে ফিরতাম যদি। নিজাম ভাই, আপনি তারেক রহমানের কথা বলছেন, আওয়ামী লীগের জামাতের সাথে মানে ওই কাছাকাছি একই পথে হাঁটার একটা ব্যাপার ছিল, সেটা নিয়ে আওয়ামী লীগকে ব্লেম দেওয়া হয়। আমরা এই তারেক জিয়ার বক্তব্যটা শুনলাম, মানে এখন আইসা তাই তিনি এখন জামাত ভালো না, মানে স্বার্থের সংঘাতে আর কি। আমরা পাকিস্তানি একজন মিলিটারি অফিসারের বক্তব্য শুনি, পাকিস্তানের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী, তিনি বলেছেন, আপনাদের আরো একটা উদাহরণ দেই, তার মানে ইমরান খান, তার সোশ্যাল মিডিয়ার টুইট দেখলে বুঝবেন তিনি গাদ্দার শেখ মুজিবুর রহমানের কত বড় ভক্ত। তার কারণে কত দুঃখ তার, মানে ইমরান খানের, সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী বারবার তাকে কোট করে এবং তার উদাহরণ দেয়, মানে বঙ্গবন্ধুকে কোট করে বঙ্গবন্ধুর উদাহরণ দেয়, কারণ তিনি মনে করেন তিনি সব বোঝেন, বাকিরা সব ভুল। মানে এই মিলিটারি অফিসার ইমরান খানের উপরে চটেছে কেন বঙ্গবন্ধুকে ইমরান খান কোট করে, এবং ইমরান খানের এই কোট করাকে বঙ্গবন্ধুকে তিনি গাদ্দার বলেছেন। আচ্ছা, এইরা পাকিস্তানিরা তো হচ্ছে ওই যে SM কি শাহরিয়ার কবির, এই ফুয়াদ টুয়াদ্দার বাপ। এখন সন্তান বাপের সুরে গান গাইবেন, এটাই তো স্বাভাবিক, গাইবে তো, মানে তারা তো গাইতেছে, এই বাপদের গান গাইতেছে। জিনিস শুনে আশ্চর্য হবেন যে ISPR এর এই যে শরীফ, এই লোকটি, তার ডেপুটিরা বা ISI এর বিভিন্ন অফিসাররা, আপনারা দেখেছেন গত 1 বছরে বাংলাদেশে কতবার এসেছে, তাদের কর্মকাণ্ড। পাকিস্তান সেনাবাহিনী যখন বলছে যে গাদ্দার শেখ মুজিব, এবং তারাই যখন বাংলাদেশে আপনার র্যাডিসন ব্লুতে থাকছে, বড় বড় হোটেলে, তাদেরকে আরেকটা নাম যেন কি ওয়েস্টিনে তাদেরকে আপনার হোটেলে রাখছে, বিমান ভাড়া দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে, এবং ভারতে আক্রমণ করবার জন্য ছক কষা হচ্ছে যে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন সাইড দিয়ে নাকি ভারতের উপর অ্যাটাক করা হবে। ভারত কি করেছে, ভারত আমাদের কি অন্যায় করেছে আমরা এখনো জানি না, কিন্তু এন্ড অফ দ্য ডেতে যেটা হয়েছে সেটা হয়েছে যে সেই লোকগুলো এখনো এই ধারণা পোষণ করে। ইমরান খানকে যে আমি খুবই দুধে দোয়া ব্যক্তি বলবো তা না, কিন্তু আমি একটা জিনিস তো সবসময় তার ক্ষেত্রে দেখেছি, যে পাকিস্তানের ডেফিনেটলি ওয়ান অফ দ্য পপুলার লিডার তাকে বলা হয়। তার উত্থানটাকে তো আমরা কয়েকটা প্রজন্ম ধরে বেসিক্যালি তাকে সামনাসামনি দেখেছি, তার উত্থানকে, তার পুরো জীবনের গ্লোরিফাই, তার ক্রিকেট ওয়ার্ল্ড থেকে শুরু করে আমরা সমস্ত দেখেছি। এই লোকটিকে কিন্তু আমি বরাবরই একটা কথা বলতে শুনেছি, এটা আপনি একটু জেনে রাখেন, যে যখন
যুদ্ধপরাধীদেরকে যখন বিচার করা হয় তখন কিন্তু এই ইমরান খান এগুলোর প্রতিবাদ জানিয়ে চিঠিপত্র লিখেছিল, এবং সেই সময় কিন্তু ইমরান খান আবার ওই এই রাজাকার আল বদরদের পক্ষে কথা বলেছিল। ফলে ইমরান খানের আজকে যে ভূমিকা সেটা নিয়ে দুঃখিত হওয়া যায়, কিন্তু সে যে অতীত কর্মকাণ্ড করেছে সেটা ভুলে যাওয়া যায় না। কারণ কোনো পাকিস্তানিকে আসলে বিশ্বাস করাটা ইজ কোয়াইট ডিফিকাল্ট। ওই যে হুমায়ুন আজাদ বলে গিয়েছিল যে কোনো পাকিস্তানিকে আমি বিশ্বাস করি না, সে ফুল নিয়ে আসলো, ব্যাপারটা ওই রকম। কিন্তু ইয়েস, আপনি ঘটনাচক্র যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে অন্যান্য জায়গার থেকেও ইমরান খান একটা জায়গাতে তার অনুধাবন এসেছে বটে, যে বঙ্গবন্ধুকে ঠিক কোন জায়গাতে তারা পৌঁছে দিয়েছিল এই পাকিস্তানি জেনারেলরা। এই কিছুক্ষণ আগে, অর্থাৎ আপনার টক শোটা শুরু হওয়ার আগে, আমি পাকিস্তানি এক মেজর জেনারেলের বই পড়ছিলাম। বইটার নাম হচ্ছে ইন্দো পাক ওয়ার, ট্যাগলাইনটা ভুলে যাচ্ছি। খুবই খুবই একটা ইন্টারেস্টিং একটা বই আমি পড়ছিলাম, এই জাস্ট ওইখান থেকে উঠে আপনার প্রোগ্রামে আমি জয়েন করলাম। তো সেইখানে খুবই ইন্টারেস্টিংলি কিছু কথা বলা হচ্ছিল, এবং সে খুবই ইন্টারেস্টিং প্রশ্নও করেছিল। প্রশ্নগুলো ছিল এমন যে মুক্তিযুদ্ধে এই যে 6 দফার ব্যাপারে যখন আলোচনাটা হচ্ছিল, যে বঙ্গবন্ধু যদি প্রধানমন্ত্রী হয় তাহলে 6 দফা যদি এখানে অ্যাপ্লাই করা হয় তাহলে পাকিস্তান তো ডিভাইড হয়ে যাবে, বঙ্গবন্ধু আসলে, তো ওর প্রশ্নটা ছিল এমন যে বঙ্গবন্ধু 6 দফার পক্ষেই তো প্রচারণা করলো, ভোটও চাইলো 6 দফা নিয়ে, ইলেকশনের ম্যানিফেস্টোতেও 6 দফা লিখলো, এবং পুরো ইলেকশনটাই করলো 6 দফা নিয়ে। তখন পাকিস্তানিরা বা পাকিস্তানি জানতারা বাধা দেয়নি কেন? ইলেকশনের পর তাদের মনে হলো যে 6 দফা খুব খারাপ জিনিস। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? এই কথাগুলোই কিন্তু ইমরান খান বলছে। ইমরান খান কিন্তু এই 6 পয়েন্ট, তারপরে সেই সময় বঙ্গবন্ধুকে কিভাবে ক্ষমতা দিতে, বঙ্গবন্ধু তথা বাংলাদেশের মানুষের নির্বাচিত প্রতিনিধি বলাটা বেটার, তাদেরকে ক্ষমতা যেতে দেওয়া হয়নি, এগুলো প্রত্যেকটা নিয়ে প্রশ্ন সে করেছে বলে আজকে এই আইএসপিআর, অর্থাৎ আপনি তো আইএসপিআর নিশ্চয়ই জানেন যে সেনাবাহিনীর মুখপত্র যেই মানে অংশটা, যে কোনো কিছু তারা পাবলিশ করে আর কি, তার প্রধান এই কথা বলছে। এটা ইন্টারেস্টিং। এবং আমরা বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় কখনো আসলে আমাদের প্রত্যাশা থাকবে মিলিটারিকে পাকিস্তান বলয় থেকে বের করা। আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু ভাবধারা অনেকটা মিলিটারির মধ্যে দেখা যায় পাকিস্তানি রয়ে গেছে। অবশ্যই এইবার এই জুলাইয়ের গাদ্দারির পর থেকে তো আর এটা অবশ্য সবার কাছে স্পষ্ট। নিজম ভাই, আমরা মিল পাইলাম যে কেন গান গায়, বাবার পক্ষে গান গায়, এগুলো মানে এই যে বাংলাদেশের রাজাকারের বাচ্চারা এরা কেন পাকিস্তানের, মানে এগুলো তো বাপে পুতে মিলে গেছে। ফুয়াদের কথা বলছিলেন, ফুয়াদের সাথে আরেকটা নতুন যুক্ত হয়েছে, মানে ছাগলের 3 নম্বর বাচ্চাগুলো সব এক জায়গায় জানান দিতেছে যে কি SM শাহরিয়ার কবির, সে তার নিয়ে 2-3 দিন দেখলাম কথাবার্তা হচ্ছে। ভাই আপনি একটু আমার বলেন তো, আমি জীবনে ব্রিটেনে যাইনি, ব্যারিস্টারি পড়তে গেলে কি কি করতে তাও আমার জানা নাই। ওইখানে কি জামাতি, মানে জামাত দ্বারা পৃষ্ঠপোষক, জামাত যাদের পৃষ্ঠপোষকতা করে, জামাত যাদের পেছনে অর্থায়ন করে, তাদেরকে টেমস নদীর বর্জ্য খাওয়ায় ওইখানে ব্যারিস্টারি পড়তে গেলে? এগুলো এরকম অসভ্য হয় কেমনে? ঘটনাটা যেটা হয়েছে যে এরা, আমি যখন দেখি যে গত মানে 17 বছর 16 বছর এরা আওয়ামী লীগ বিএনপি, শুধুমাত্র আওয়ামী লীগ না কিন্তু বিএনপি লুঙ্গির তলাতেও লুকিয়েছে। আপনি খেয়াল করেছেন ওই যে মিডফোর্ডের সামনে যখন ওই যে একটা ছেলে পাথর দিয়ে হত্যা করলো, তখন সবাইকে বিএনপি কে খুব চিচি করা শুরু করলো না? খেয়াল করেছেন যে ওই সময় পরপরই সবাই ছাত্রদল থেকে অনেক ছেলে পেলে পদত্যাগ করা শুরু করলো, মানে একসাথে অনেক পদত্যাগ করা শুরু করলো। বিভিন্ন ইউনিভার্সিটিতে বিএনপির বিরুদ্ধে আপনার সভা সমাবেশ হলো, একই সময়ে একই দিনে সবাই বিএনপির বিরুদ্ধে সভা সমাবেশ করছে, এবং খুবই চিহ্নিত কিছু মুখরা, যেটা ঠিক আওয়ামী লীগের সাথে করা হয়েছিল। জুলাই মাসে খেয়াল করেছিলেন যে ছাত্রলীগ থেকে প্রচুর পদত্যাগ করছিল, যে এখন আর আমি ছাত্রলীগে নাই। তার মানে হচ্ছে যে এরা প্রত্যেকেই আপনার শিবির ছিল, এই স্বাধীনতা বিরোধী বিভিন্ন পার্টির ছিল। সিগন্যাল যখন চলে আসলো যে এইবার তোমরা অ্যাকশনে চলে যাবা, কারণ আমরা বড় অ্যাকশনে এখন যাব, তখনই তারা পদত্যাগ করা শুরু করলো এবং মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করলো। এখন আপনার খুবই ক্লোজ বন্ধু বান্ধবরা যখন, মানে ধরা যাক আপনার 50টা বন্ধু আছে, 50টা বন্ধুর মধ্যে আসলে 25টা বন্ধুই ছিল আপনার শত্রু, আপনি কোনোদিন বুঝতে পারেন নাই। এখন 25টা বন্ধু যখন অনলাইনে ভিডিও দিয়ে শুরু করবে যে আসাদ নূর কত খারাপ, আপনি তখন হতভম্ব হয়ে যাবেন না যে এইটার আমি সেদিন টাকা দিয়েছিলাম, এই লোকটা আমার থেকে এই সুবিধা পাইছে। মানে শিবির ছাত্রলীগ গুলো তো বেশি ছাত্রলীগ ছিল, মানে ওরা দেখছে এত ফানাফিল্লা বঙ্গবন্ধু। এই যে আপনার এই যে কি নাম যেন ছেলেটার, ওই যে আবরার ফাহাদ, এই আবরার ফাহাদের যে হত্যাকাণ্ডের যে পুরো ব্যাপারটা, এটা করেছেই তো ওই যে লুঙ্গির তলের শিবির।
এবং এদেরকে হেল্প করেছে কে? এই যে দেখেন শিশির মনির, মানে জামাতের অন্যতম একজন নেতা, তিনি ছাত্রলীগের ছেলেদের পক্ষে তো তিনি লড়বেন না, তাই না? মানে টাকার জন্য তো অ্যাটলিস্ট উনি ইলেকশন করতে যাচ্ছেন, তো উনি কেন করবেন? উনি নিজেই আপনার ওই যে সুনামগঞ্জের ওই জায়গাটার নাম যেন কি, হ্যাঁ, দিরাই সাল্লা এবং সুরঞ্জিত সেনগুপ্তের এলাকা আসলে মূলত। তো ওখানে আবার নতুন করে দেখেন লুঙ্গির তলে লুকানোর সিস্টেমটা দেখেন। কিছুদিন আগে বলেছেন না যে রোজা এবং পূজা একই, এটা কেন মামলা খেয়েছে? এটা কেন হিন্দু ভোটার, আমি জানি ওখানে প্রায় 45 to 49 হিন্দু, এবং ওইখানে তার জিতার জন্য সে, তার মানে হচ্ছে যে কোনো ধরনের কালার সে গ্রহণ করছে। হ্যাঁ, শিশির মনির লয়ার হিসেবে ভালো, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, রেসিডেন্সিয়ালের স্টুডেন্ট। দুঃখজনক লাগে আর কি যে রেসিডেন্সিয়াল থেকে যারা ভালো বের হয়েছে, খারাপও বের হয়েছে, এটা নিয়ে আর কি বলবো। কিন্তু এন্ড অফ দ্য ডেতে যেটা হয়েছে যে এরকম একটা ঘটনা ঘটার পরে ব্লেমটা কিন্তু বড় দলগুলোর উপরে যায় যে তাদের স্ক্রিনিং প্রসেস ভালো না, এটা না। কিন্তু আপনি কখনো কোনো শিবিরের মধ্যে কোনো আওয়ামী লীগের কর্মীকে দেখেছেন ঢুকতে পেরেছে? নাই। বিএনপি আওয়ামী লীগে এই জিনিসটা হচ্ছে বিকজ এই বড় দুটি দলের স্ক্রিনিং প্রসেসটা দুর্বল। ঢুকতে পেরেছে নাকি এরকম আমার মনে হয় না যে আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে খারাপ যে ছাত্রলীগ কর্মীটা, সে তার ওই রুচি হবে শিবিরে যেয়া রাজনৈতিক কোনো কারণে হলো শিবিরে যোগদান করা। দ্যাটস ভেরি ট্রু আসাদ, আমি আপনার সাথে এটার সাথে একমত। অনেকে হয়তো বা গোয়েন্দা হিসেবে ঢুকতেও সে রুচিবোধ করবে, কিন্তু আমি আর কি কথাটাতে বললাম যে আমি যেই কথাটা বলার জন্য এটা বলেছি যে ওদের স্ক্রিনিং প্রসেসটা কিন্তু খুব টাইট, হাই, যেটা এখন এখানে একটা কথা থেকে যায়। কারণ আওয়ামী লীগ তো ধরেন একটা বৃহৎ রাজনৈতিক দল, জামাত যেহেতু একটা ছোট কম্প্যাক্ট একটা রাজনৈতিক দল, ফলে তাদের মধ্যে এই ধরনের আপনার বাউন্ডারি দেওয়াটা ইজি। কিন্তু যেই ছেলেটা সার্জিস যেইভাবে আমার বঙ্গবন্ধু বলেছে, আচ্ছা আসাদ, আপনি বুঝতে পারছেন কখনো, মানে আপনি বুঝতে পারতেন কেউ যদি আপনাকে এরকম একটা ভাষণ দিত, আমার বঙ্গবন্ধু? মানে আমি তো বিলিভ মি, এটা আমার কাছে মনে হয় যে এত ছোট একটা বাচ্চা ছেলে ও এত মানে ঠিক এমন হলো কি করে? কি ভয়ানক ব্যাপার না? ভেতরে ভেতরে কি প্রবল ঘৃণা পোষণ করত, কি প্রবল অপছন্দ তার, কি প্রবল এক ঘৃণা নিয়ে সে আওয়ামী লীগ করে গেছে, দিনের পর দিন ছাত্রলীগ করে গেছে। সে কিন্তু তার এই যে বলছে যে প্রধানমন্ত্রী আপনার আশেপাশে কিন্তু খন্দকার মুস্তাক আছে, মানে হ্যাঁ, আবার সেটা ওয়ার্নও করে দিচ্ছে। আসলে হাসি তো পায় না, হাসিরই তো ব্যাপার। মানে অনেকটা ব্যাপারটা এরকম যে মানে আপনি আউটপ্লে যখন হয়ে যাবেন, আপনি একটা ওই যে মুভি দেখেছিলাম স্পেশাল 26, একটা মুভি দেখেছিলাম স্পেশাল 26 মুভিটার মধ্যে ওই যে অক্ষয় কুমার তার দলবল নিয়ে যে ব্লাফটা দিয়ে দেয় আপনার মনোজ বাজপেয়ীকে, লাস্ট সিনে মনোজ বাজপেয়ী এমনই ব্লাফ দিয়েছে যে সে দুঃখে হাসা শুরু করেছে, বিকজ আসলেই তো তাই, ব্যাপারটা তো তাই। সো কি বলবো বলেন, এখানে এটাও ঠিক যে আমার সরলতার সুযোগ নিয়ে যদি কেউ আমাকে ব্লাফ মারে, তাহলে লজ্জিত হওয়া উচিত যে ব্লাফ করেছে তার। কারণ এখন আপনি যদি কারো কাছে শোনেন বঙ্গবন্ধুর কথা, আর কারো কাছে যদি আপনি জামাতি দেখেন, আপনি কাকে প্রেফার করবেন? আমি নিশ্চিত আপনি বঙ্গবন্ধুর কথা যে বলেছে তাকে প্রেফার করবেন। আপনি কিভাবে ভাই জানবেন? আপনি তো আর জ্যোতিষী না, মন পড়তে পারেন না, ওর মনে বুঝবেন। কিন্তু আমি ছাত্রলীগের পদধারী নেতা হইলে আমার এটা দায়িত্ব তার রক খুঁজে বের করা। কারণ রাজনীতি কিভাবে খুঁজে বের করবে ভাই? ওর বাবা হইতেছে যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, 3-4টা পদ হোল্ড করছে, তার বাবা দাদা সবাই আওয়ামী লীগ করতো। আপনি আমাকে বলেন যে বাবা, প্রথমে তো আমরা কি খোঁজ নেই, বাবা কি করতো? হ্যাঁ, এখন যেই ছেলের বাবা আওয়ামী লীগ ইউনিয়নের সভাপতি, বড় নেতা, বছরের পর বছর আওয়ামী লীগ করেছে, সেই ছেলে বলছো আমার বঙ্গবন্ধু, ভিতরে ভিতরে সেরকম পচে গেছে, গলে গেছে, আপনি বুঝবেন কি করে? মানে কিভাবে জামাত শিবির করে, তাদের মধ্যে থেকে তো এরকম গাদ্দার পাওয়া যায় না, তাদের মধ্যে থেকে তারা আমরা অন্তত পক্ষে দেখিনি আর কি। হয়েছে হয়তো ওদের ইন্টারনাল ব্যাপারগুলো তো জানাটাও খুবই দুষ্কর, কিন্তু ইয়েস, জামাত করতো, শিবির করতো, এরকম জায়গা থেকে ধরেন অনেকে আছে যে ধরেন তার ইনিশিয়াল লাইফ স্টেজে হয়তো বা নতুন কুড়ি ফুলকুড়ি কি যেন তাদের আছে। এখন একটা কথা সত্যি কথা যে মানে হয়তোবা এক্সচেঞ্জ বোথ সাইডেই হয়েছে, কিন্তু জামাতের ক্ষেত্রে
আপনি আসলে যেগুলো সেগুলো খুবই রেয়ার এক্সাম্পল, ফলে আমি রেয়ার এক্সাম্পল ওগুলাকে আমি 2018 সালে ইলেকশনের আগে ঢাকা সেন্ট্রাল জেলে ছিলাম। তখন আমি একটু অসুস্থ ছিলাম, হাসপাতাল ছিলাম। আমার পাশে একজন খুবই ভদ্রলোক, তিনি অ্যারেস্ট হয়েছেন রাজনৈতিক কারণে। তারপরে উনি আমার পরিচয় জানলেন, আমার সাথে খুব সখ্যতা নিয়ে কথা বললেন। এই লোক নামাজ টামাজ কিছুই পড়ে না। তো তারপরে উনি জানাইলেন যে উনি আসলে জামাত ইসলামের একজন নেতা, মানে উনি থিঙ্ক ট্যাঙ্ক, এবং তাকে গোয়েন্দারা খুব কষ্ট করে তাকে ধরেছে, এবং ইলেকশনের আগে সে আর বের হবে না। অত্যন্ত ভালো লোক। সে বললো যে সে ধর্মে বিশ্বাস করে না। আমি তো এখন কোনটা বিশ্বাস করবো? ধর্মে বিশ্বাস করে না, আবার জামাতের থিঙ্ক ট্যাঙ্ক। সে সব সত্যভাবে আমাকে বলছে। অনেকদিন তার সাথে আমি ছিলাম ওখানে, খুব ভালো মানুষ, আমি অস্বীকার করবো না। আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি ধর্মে বিশ্বাস করেন অথচ জামাত করেন, কেন এটা করেন? বলছে যে আমি এটার মধ্যে ঢুকে গেছি, এখান থেকে আমার বের হওয়ার আর কোনো সুযোগ নাই। তাহলে কি এটা আদর্শিক কারণে? বলছে না, অনেক লতায় পাতায় আমি এটা থেকে বের হইতে পারবো না। তারপরে জিজ্ঞেস করলাম আপনার এই যে ধর্মীয় অবিশ্বাস, মানে সে হিন্দু মাইথোলজিতে যেরকম 6th ডাইমেনশন আছে, এরকম পুনর্জন্মে বিশ্বাস। আমি বললাম যে আপনার ঠিক ওইভাবে নাস্তিকও না, তো এই পরিচয়টা জামাত জানে কিনা? বলছে অবশ্যই জানে। জামাতকে আমার দরকার, আমার জামাতকে দরকার। আপনি জামাতের কনস্টিটিউশনটা যদি পড়েন তাহলে আপনি দেখবেন যে তাদের আইডিওলজির বাইরে, তাদের ইমান ও আকিদার বাইরে কেউ যদি থাকে তাহলে তারা তাকে গ্রহণ করবে না। এবং তাদের দলের যেই আপনি দলের ইটা যদি পড়েন, দলের মূলনীতি এবং দল কিভাবে জামাতে আসার যে সিস্টেমটা, সেই সিস্টেমটার মধ্যে কোনোভাবে একজন হিন্দু বা ধর্মে অবিশ্বাস করে এরকম কেউ জায়গা পেতে পারে না। একেবারে জামাতের গঠনতন্ত্রের 4th পার্টটা যদি আপনি পড়েন, আমি জামাতের গঠনতন্ত্র আমি একসময় খুবই মনোযোগ দিয়ে, আমার মুখস্থ ছিল, একদম রীতিমতো মুখস্থ ছিল। বহুদিন এটার সাথে সংস্পর্শ নাই, ফলে আমি এই মুহূর্তে এক্স্যাক্টলি ক খ গ বলতে পারছি না। কিন্তু জামাতের যদি ম্যানিফেস্টো না, জামাতের গঠনতন্ত্রটা যদি পড়েন, সেখানে কোনো সুযোগই নাই। এমনকি এই দলটার পুরো ব্যাপারটা যে মানে ধর্মীয় ভণ্ডামিতে পরিপূর্ণ, সেটি খোদ আপনার এই দলের প্রতিষ্ঠাতা যিনি মাওলানা মওদুদী, তার ছেলে বলে, আমি এটা বলতে চাইছিলাম যে মওদুদী সাহেবের ছেলে বলে গেছে যে কিরকম ভণ্ডামি পরিপূর্ণ ছিল।